হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাভেন লাইফস্টাইল থেকে হ্যাভেন আরেকটি নিউ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে রোজা প্রায় 7টা শেষ, সেহেতু সে কারণে দুজন গেস্টকে আজকে বাসায় দাওয়াত করেছি। সেজন্য স্পেশাল কিছু ইফতারি বানাবো। এই যে এদিকে আমি তান্দুরি চিকেনটা মেখে নিচ্ছি। আমি কিন্তু সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, তান্দুরি মশলাটাও দিয়ে দিয়েছি। এখন আমি সয়া সস, টমেটো সস, যা যা মশলা লাগে সব কিছুই আমি দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দেব। রোজা শুরু হওয়ার আগ থেকেই মা ছেলে দুজনই খুবই অসুস্থ। সে কারণে অসুস্থ বলতে খুবই অসুস্থ, যার কারণে আমাদের কিন্তু বারবারই হাসপাতালে যেতে হচ্ছে, স্যালাইন ইঞ্জেকশন সব কিছু দিতে হচ্ছে। সে কারণে তারপরেও কিন্তু আমরা ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। যেহেতু ব্লগটা আমার ছেলেই এডিট করে, সেহেতু তার প্রচুর পরিমাণ জ্বর ছিল। জ্বর থাকা সত্ত্বেও কিন্তু এই দুইটা ব্লগ, আগেরটা এবং এটা আপনাদের সাথে শেয়ার করছি। দুইজনেরই অবস্থা বলতে পারেন খুবই খারাপ। তার মধ্যেও আলহামদুলিল্লাহ, যেহেতু রোজার মাস, মনে হয় আল্লাহর রহমত আমাদের উপরে অনেকটাই নাজিল হয়েছে। প্রচণ্ড অসুস্থ থাকা সত্ত্বেও সংসার, কাজ সব কিছুই সামলে নিচ্ছি। তার মধ্যে কিন্তু বারবারই হাসপাতালে বা ডায়াবেটিস মাপার জন্য একটার পর একটা যেতেই হচ্ছে। তার মধ্যে এখন আবার হলো আরেক সমস্যা, যখন আপনাদের সাথে আমি ভয়েস দিচ্ছি। পা কেটেছিল প্রায় 2-3 মাস আগে। এটা নিয়েই আমি আছি। আমি কিছু বলি নাই, অনেক সমস্যা হচ্ছিল কিন্তু তারপরও বলি নাই। যেহেতু নামাজ পড়তে গেলেই পাটাতে বেশি সমস্যা হচ্ছিল এবং বেশি বেশি হাঁটা চলা করার সময় কিন্তু ব্যথা পাচ্ছিলাম। কিন্তু তারপরও কিছু না বলে আমি বললাম যে এখন একটু খারাপ লাগতেছে, তাহলে একটু ব্যবস্থা নেই। তো সেই অনুযায়ী হাসপাতালে চলে গেলাম, ডাক্তার দেখালাম, সার্জারি ডাক্তার এবং একজন অধ্যাপককে। উনি পা দেখলো, অনেক মেডিসিন দিয়ে দিল এবং জুতা পরে থাকতেও বলল, যেহেতু আমার ডায়াবেটিস আছে। এবং উনি এটা বারবারই বলতেছিল, যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু জুতাটা পরে থাকা নাকি খুবই দরকারি। কারণ পা কোনো না কোনোভাবে কাটতেই পারে এবং পায়ের নিচের অংশ কাটলে বা কিছু লোহা বা কোনো ধারালো জিনিস দিয়ে যাদের ডায়াবেটিসটা আছে তাদের কিন্তু এটা থেকে অনেক বড় ধরনের সমস্যা হয়, এমনকি পাও কেটে ফেলতে হয়। কিন্তু এই ভয়েই আমি কিন্তু চলে গিয়েছি। কিন্তু উনি আমাকে আশ্বাস দিয়েছে আমার সেরকম কিছু হয়নি, কিন্তু আমাকে প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে এবং বলছে যদি কোনো সমস্যা হয় 7 দিন পরে এসে আবার ওনার সাথে দেখা করতে। আমি মেডিসিনটা গতকাল রাত থেকে শুরু করেছি এবং স্যান্ডেল পরে থাকতে হবে এবং একটা মলমও আমাকে ব্যবহার করতে দিয়েছে বারবার, এবং ভ্যাসলিন লাগাতে বলছে পায়ের মধ্যে বারবারই ভ্যাসলিনটা ব্যবহার করতে। এখন আছি মোটামুটি, কিন্তু পা নিয়ে হাঁটাচলা করতে খুবই কষ্ট হচ্ছে। আর এই যে দেখেন, এদিকে ইফতারি বানানোর পর আমি কিন্তু এদিকে গরুর মাংসটাও সব ধরনের মশলা দিয়ে, বলতে পারেন বেশি পরিমাণই মশলা দিয়ে, বেশি পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে কিন্তু আমি পরে গরুর মাংসটা রান্না করব। তাহলে কিন্তু গরুর মাংসটা খেতে খুবই মজা হয়। এদিকে আমার ইফতারির প্রিপারেশনটাও চলছে। এদিকে আমি তান্দুরিটা বসিয়ে দিয়েছি, যেহেতু গ্যাস একটু কম, অল্প আছেই বসিয়ে দিয়েছি। আর ওই দিক দিয়ে আমার স্যুপটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু গরুর মাংসটাতে প্রচুর পরিমাণ মশলা ব্যবহার করেছি, আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন। আমি চাচ্ছিলাম রোজার মাসে একদিন পরে পরে হলেও আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। আমি কী ধরনের ইফতারি বানাই বা কীভাবে রান্নাবাড়া করি এবং কিভাবে বাসাটা পরিষ্কার করি, ক্লিন করি। যেহেতু আগে কিছুই করতে পারি নাই, সব কিছু কিন্তু রোজা রেখেই এক এক করে ধাপে ধাপে করে যাচ্ছি, সেগুলো শেয়ার করব। কিন্তু হচ্ছে না, যেহেতু হিসান অসুস্থ, সেহেতু সে কোনোভাবেই পারতেছে না। তার শরীরটা খুবই দুর্বল। ব্লগ করতে গেলে কীরকম পরিশ্রম হয় সেটা তো নিশ্চয়ই আপনারা বুঝেন। সেহেতু কিছুই ঠিকভাবে হচ্ছে না। পুরা রোজাটা মিলেই আমরা মনে হয় 2টা ব্লগই শেয়ার করতে পেরেছি। এই যে এদিকে দেখেন আমার তান্দুরিটা কী রকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজাদার এবং লোভনীয় হয়েছিল।
এখন আমি মেখে রাখা যে মশলাটা ছিল চিকেনের, সেটা কিন্তু আমি প্যানে দিয়ে দিলাম। তার মধ্যে আমি কিন্তু একটু সরিষার তেল, এক এক করে টমেটো সস, সয়া সস, গোলমরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি কিন্তু একটু গরুর মাংসের মশলা দিব, দিয়ে কিন্তু এই মশলাটাকে আমি গ্রেভির মতো করে আবার চিকেনটা প্যানে দিব, দিয়ে কিছুক্ষণ রেখে তারপরেই কিন্তু আমার তান্দুরিটা রেডি হবে। এখানে কিন্তু আমি 2 চামচ চিনিও অ্যাড করে দিয়েছি। এই যে এখন কিন্তু আমি গ্রেভিটার মধ্যে আমার তান্দুরি চিকেনগুলো দিয়ে দিয়েছি। অলরেডি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে হয়তোবা ভিডিওর কোনো অংশ আপনার সামান্য হলেও ভালো লেগে যেতে পারে। যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে আমি একটু অন্যভাবে ছোলাটা করতে চাচ্ছি, সেজন্য আমি প্যানে দিয়ে দিলাম তেল, তারপরে সিদ্ধ করে রাখা ছোলা, এখন দিচ্ছি গোলমরিচের গুঁড়া, বিট লবণ, চিলি ফ্লেক্স, হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, আর এটা হচ্ছে চাট মশলা। এটা দিয়ে আমি ছোলাটা ভালোভাবে কিছুক্ষণ নেড়ে ভেজে নেব। আর প্লিজ আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওটা টেনে দেখবেন না, আপনারা ওয়াচ টাইমটা ফুল করবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শেষ করবেন। আর আপনারা আমার ভিডিওটা যদি ভাল লাগে আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমেও এবং কাছের আত্মীয় স্বজনের সাথেও শেয়ার করতে পারেন, তাহলে আরও অসংখ্য আপু ভাইয়ারা হয়তোবা আমার ভিডিওটা দেখতে পারে। যারা এরকম লাইফস্টাইল ব্লগ দেখতে চাই বা পছন্দ করেন বা দেখতে চান তারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করার পর বেল অপশনটা আসলে সেখানেও বেল অপশানে একটা চাপ দিয়ে অন করবেন, তাহলেই কিন্তু আপনার কাছে নোটিফিকেশনটা যাবে আর আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। এখানে আমি কিছু চিকেন সিদ্ধ করে নিয়েছি। এখন আমি চিকেনটা ঝুরি করে নিলাম, হাতেই ঝুরি করেছি, হাতে ভেঙে। এখন আমি এর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, তেল এবং গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স সব কিছু দিয়ে একবারে ভাজা ভাজা করে মেখে নেব। আমি কিন্তু এটাতে একটা আলু ওপরে অ্যাড করে দিয়েছিলাম। এটা দিয়ে আমি একটা চিকেন, একটা না আমি অবশ্য অনেকগুলো পরোটা বানিয়েছি, চিকেন পরোটা, এবং এটা কিন্তু আমি ভালোভাবে মেখে নিচ্ছি। পরোটাটা কি ভিডিও করা হয়েছিল আমার মনে হয় সেটা কেটে গেছে বা আমরা ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি। আমি কিন্তু এটা দিয়ে অনেকগুলো পরোটা বানিয়েছিলাম। আমি কিন্তু তারপরে পরোটা বানিয়ে এই যে বাগানে চলে আসলাম। দেখেন আমার বাগানে গোলাপ গাছে কি সুন্দর গোলাপ। আমার পদ্মার কালার আর গোলাপের কালার কিন্তু একই রকম। আমি পদ্মাগুলা নেড়ে দিয়ে এসেই কিন্তু ইফতারির সময়ও হয়ে গিয়েছিল। এই যে এখন দেখেন আমি সবাইকে নিয়ে ইফতারিতে বসে গেলাম। আমি ইফতারিতে কি কি আয়োজন করেছিলাম সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। এখানে হচ্ছে মজাদার তান্দুরিটা, আর এখানে যে সেমাইটা রান্না করেছিলাম সেটা কিন্তু খুবই মজাদার হয়েছিল। আমি পুরাটা সেমাই ঘিয়ে ভেজে এবং খেজুর ঘিয়ে ভেজে সেমাইয়ের মধ্যে দিয়েছিলাম। আর এখানে এই যে ছোলাটা সেটা কিন্তু আমি সব ধরনের মশলা দিয়েছি, যেমন চাট মশলা, ভাজা মশলা, টমেটো, শসা, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, লেবুর রস, সয়া সস সব কিছু দিয়ে আমি ছোলাটা মেখেছিলাম। সেটা কিন্তু আরও লোভনীয় হয়েছিল খেতে। ডিম চপটা সেটাও মজা হয়েছিল, আর এদিকের স্যুপটা সেটা তো খুবই অন্যরকম হয়েছিল। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই মজাদার একটা ইফতারি খেলাম। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। এখন চলে আসলাম আলমারিতে, যেটা আপনাদের ভাইয়া আমাকে বছরের প্রথমেই গিফট করেছিল, কিন্তু এখন আলমারিটা হিসানের বেশি পছন্দ হয়েছে, সেজন্য হিসানের কাপড় দিয়ে গুছিয়ে দেব। আলমারিটার ভিতরে কি পরিমাণ ধুলা দেখেন। আনার পরেই কিন্তু আমি মুছে নিয়েছিলাম, আজকে এসে দেখি আবার এরকম ময়লা। লাগানো থাকা একটা আলমারিতে কি পরিমাণ ধুলা ঢুকেছে আপনারা
বুঝতেই পারতেছেন, যেহেতু আমার বাসার কিন্তু জ্বালানাগুলো সবসময় লাগানো থাকে। এখন মনে হয় যে এই বাসাটা ধুলারই হয়ে গেছে, মনে হয় যে পুরাটা বাসা ময়লা ধুলাবালিকে দিয়ে আমরা বরঞ্চ চলেই যাই। এখন এক এক করে সবগুলা থাকি আমি ভালোভাবে মুছে নিচ্ছি। এই যে দেখেন ধুলা কীভাবে উঠতেছিল মুছার সময়। আলমারিটা এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু আলমারিটা কিন্তু এখন আর আমার নেই। কিনা হয়েছিল আমার জন্য, কিন্তু আলমারিটা এখন হিসানের হয়ে গেছে, কারণ আলমারিটা হিসানের পছন্দ হয়েছে। তো সেই অনুযায়ী হিসানের কাপড় দিয়েই আলমারিটা আমি সুন্দরভাবে গুছিয়ে দেব। যদি জায়গা থাকে তাহলে হয়তোবা আমার কিছু রাখতেও পারি, কিন্তু সেটা সম্ভব না। মনে হয় হিসান আমাকে সেটা দেবে না, কারণ তার আলমারিটা খুবই পছন্দ হয়েছে। এখন আর আমার কিছুই রইল না, আমার রইল সেই আগের স্টিলের আলমারিটা। তো রমজান মাস যেহেতু একটা রহমতের মাস, বরকতের মাস এবং পবিত্র মাস, সেই অনুযায়ী এখন কিন্তু আমি ভালোভাবে এই আলমারিটাও ক্লিন করে নেব। বাসাটা আমাদের কিন্তু রমজান মাসে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত, যেহেতু এই মাসে আমরা নামাজ রোজা ইবাদত বন্দেগী আমরা সবাই একটু বেশি বেশি করে থাকি এবং আল্লাহর রহমতও পাওয়া যায় সব কিছুতে। তো আমার ছেলের আলমারিটাও আজকে গুছিয়ে দিচ্ছি, তারপর শপিং করার পর হয়তো বাকি জিনিসগুলো এখানে রাখবো। সে বলতেছিল তার কোনো কাপড়ই এখন আর নেই, তো আমি বলতেছি যে কাপড় কেনা শুরু করে দাও আলমারির জন্য। তো এখন কিন্তু আমরা এক এক করে সব কিছুই করে নিচ্ছি। আমার ছেলেও কিন্তু পিছন দিয়ে কাপড়গুলো ভাঁজ করে দিচ্ছিল, কাগজগুলোও মানে সে দিচ্ছিল, সেগুলো আমি বিছিয়ে নিচ্ছি। দুইজন মিলেই কিন্তু আলমারিটা ভালোভাবে পরিপাটি করে গুছিয়ে নেব। ইফতারিটা খাওয়ার পরেই কিন্তু রাত্রে আমি কাজটা করতেছিলাম, যেহেতু রমজান মাস ছিল, অসুস্থতা ছিল দুইজনেরই, কিন্তু তারপরেও মনে হয় আল্লাহর রহমত ছিল। আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে সেহরি ইফতারি মজায় ভালোভাবে সুন্দর সুন্দর করতে পারতেছি। আল্লাহ আমাদের রিজিকে খুবই ভালো ভালো খাবার রেখেছিল, সেজন্য আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং রমজান মাসে এই যে নতুন দুটো জিনিসও গুছিয়ে ফেলেছি, সেগুলোতেও কিন্তু বাসাটা খুব সুন্দর লাগতেছিল। আমি কিন্তু পুরো বাসার ফার্নিচারগুলোই এক রুম থেকে আরেক রুমে উলট পালট করে নিয়ে নেওয়া হয়েছে, সেজন্য কিন্তু আমার আরেকটি ব্লগ আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন বলতে পারেন আগে যেরকম ভিডিওতে আমার বাসা দেখছিলেন সেরকম কিছুই নেই কোনো জায়গায়, সব কিছুই উলট পালট। আলমারিটাও কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে এসেছে। বলতে পারেন এটা নিয়ে আমাকে প্রায় অনেক দিন যাবৎ টানা হেঁচড়া করতে হচ্ছে জিনিসপত্রগুলো গুছানোর জন্য। এই যে ছেলের কাপড়গুলো, শীতের কাপড়গুলো আমি এদিকে রেখে দিচ্ছি, আর বাকি যা ছিল তা অল্প অল্প কিছুই রাখা হয়েছে, কারণ বাকি সব কাপড়ই ছোট হয়ে গেছে, সেগুলো দিয়ে দেওয়ার জন্য আরেকটা ব্যাগে আমি ভরে ফেলেছি, সেগুলো আমি সবাইকে দিয়ে দিব সেজন্য। আর এখন অল্প স্বল্প কিছু কাপড় সেগুলো দিয়ে গুছিয়ে নিচ্ছি। আস্তে আস্তে হয়তো বা আলমারিটা ঈদের শপিং এবং পরবর্তীতে কেনাকাটায় আবার ভরে যাবে। কিছুদিন পর পরই ওর কাপড়গুলো ছোট হয়, সেই জন্য বেছে বেছে দিয়ে দিতে হয়। দুইটা আলমারির ডিজাইনই কিন্তু খুবই হালকা রেখেছি, কারণ আলমারিগুলো পরিষ্কার করতে, ডিজাইনের ফার্নিচারগুলো পরিষ্কার করতে খুবই কষ্ট হয়। সেহেতু এই ডিজাইনটা তো মনে হয় আরও হালকা, যেটা আগে কিনেছিলাম সেটা তো দেখেছেনই। কিন্তু দুইটা ফার্নিচার আমার বাসায় কারো কাজ হওয়াতে আমার কি পরিমাণ কষ্ট হচ্ছে সেটা আপনাদের সাথে একদিন দেখিয়ে দেব। আমার খাট যেটাতে আমি থাকি, এটাতে আমি কিছু ডিজাইন দিয়ে বানিয়েছিলাম। আমি প্রতিদিন খাটটা মুছি, তারপরেও তার যে ডিজাইনগুলো সেটাতে ময়লা জমে গেছে। সেজন্য এই আলমারিটা এনে আমি খুবই খুশি, সেটাতে কোনো পরিমাণ ময়লা হয়তো বা জমবে না, যেটা আমাকে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। প্রতিদিন ফার্নিচার মুছার পরেও যদি ময়লা জমে তাহলে কি পরিমাণ কষ্ট লাগে বুঝতেই তো পারছেন। এই ফার্নিচার মুছার জন্য আমাকে সারাটা দিন এবং রাত 1টা-2টা পর্যন্ত কষ্ট করতে হয়। এই বাসায় মনে হয় আমাদের বাসাতেই ধুলাবালিটা একটু বেশি, যেহেতু মাঠের কাছে আমার
বাসাটা এবং ফুটবল খেলারই একটা বড় মাঠ। সেজন্য আমাকে খুব পরিশ্রম এবং কষ্ট করতে হয় বাসাটা পরিষ্কার রাখতে। এই যে আমার আলমারির ফাইনাল লুকটা, এই যে দেখেন আমার আলমারিটা আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। আপনারা কমেন্টস করে জানাতে পারেন আমার আলমারিটা কীরকম হয়েছে। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।